কেন জুরি মেটা ও ইউটিউবকে দায়ী ঘোষণা করেছে? কোন ধরনের ডিজাইন ফিচারগুলোকে আসক্তিমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে? ক্ষতিপূরণের পরিমাণ কত এবং কে কত শতাংশ বহন করবে? মামলাটি কেন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে? সোশ্যাল মিডিয়াকে সিগারেট বা ক্যাসিনোর সঙ্গে তুলনা করার কারণ কি? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। একটি গুরুত্বপূর্ণ রায়ে জুরি সিদ্ধান্ত দিয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানি মেটা এবং ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব তাদের অ্যাপের আসক্তিমূলক ডিজাইনের মাধ্যমে এক তরুণ ব্যবহারকারীর মানসিক ক্ষতির জন্য দায়ী। এই রায় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে আরও মামলা হওয়ার পথ খুলে দিতে পারে। জুরি জানিয়েছে প্ল্যাটফর্মগুলোর কিছু ডিজাইন যেমন ইনফিনিট স্ক্রল এবং অ্যালগোরিদম ভিত্তিক কন্টেন্ট সাজেশন ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে আটকে রাখার জন্য তৈরি করা হয়েছে, যা ওই তরুণীর মধ্যে উদ্বেগ, হতাশা এবং মানসিক চাপ সৃষ্টি করেছে। আদালত মেটা ও ইউটিউবকে মোট $3 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে 70% বহন করবে মেটা এবং বাকি অংশ ইউটিউব। এই মামলাটি করেন বর্তমানে 20 বছর বয়সী এক তরুণী, যিনি ছোটবেলা থেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার শুরু করেন। তিনি অভিযোগ করেন এসব প্ল্যাটফর্ম সিগারেট বা অনলাইন ক্যাসিনোর মতোই আসক্তিকরভাবে ডিজাইন করা হয়েছে, যা তার মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। জুরি এখনও অতিরিক্ত শাস্তিমূলক জরিমানার বিষয়ে সিদ্ধান্ত নেবে, যা কোম্পানিগুলোর উপর আরও আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। এ রায়কে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি প্রথমবারের মতো এই ধারণাকে আইনি স্বীকৃতি দিয়েছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ডিজাইন নিজেই ক্ষতিকর হতে পারে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের আরও হাজারো মামলায় এই রায় প্রভাব ফেলতে পারে। এই মামলাটি অনেকটা বিগ টোবাকোর বিরুদ্ধে অতীতে হওয়া মামলাগুলোর মতো, যেখানে প্রমাণ করা হয়েছিল যে কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে আসক্তিকর পণ্য তৈরি করেছিল এবং ক্ষতির তথ্য গোপন করেছিল। মামলায় টিকটক ও স্ন্যাপচ্যাটের মালিক আগেই সমঝোতায় পৌঁছে যায়, তবে মেটা ও ইউটিউব আদালতে লড়াই চালিয়ে যায়। কোম্পানিগুলোর দাবি করেছিল সোশ্যাল মিডিয়া আসক্তি প্রমাণ করা কঠিন এবং ব্যবহারকারীর ব্যক্তিগত সমস্যাগুলোর জন্য প্ল্যাটফর্ম দায়ী নয়। মামলার সময় অভিযোগ পক্ষ কোম্পানির অভ্যন্তরীণ নথি উপস্থাপন করে, যেখানে দেখা যায় প্রযুক্তি কোম্পানির শীর্ষ কর্মকর্তারা শিশুদের ওপর তাদের প্ল্যাটফর্মের নেতিবাচক প্রভাব সম্পর্কে অবগত ছিলেন। তবে কোম্পানিগুলো এসব অভিযোগ অস্বীকার করেছে। মেটা বলেছে তারা রায়ের সঙ্গে একমত নয় এবং আইনি বিকল্পগুলো বিবেচনা করছে। ইউটিউব এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এই রায়ের আগে নিউ মেক্সিকোতে আরেকটি মামলায়ও মেটাকে দায়ী করা হয়েছিল, যেখানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে তাদের $375 মিলিয়ন জরিমানা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ধারাবাহিক রায় প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্মের ডিজাইন পরিবর্তনে বাধ্য করতে পারে, বিশেষ করে শিশু ও কিশোরদের সুরক্ষার জন্য। বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। 2024 সালে আমেরিকার সার্জন জেনারেল সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা যুক্ত করার আহ্বান জানিয়েছিলেন। অস্ট্রেলিয়া ইতিমধ্যে 16 বছরের নিচের শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে এবং আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে। তবে আমেরিকায় এখনও কঠোর নিয়ন্ত্রণ বাস্তবায়ন করা কঠিন হয়ে আছে, কারণ সেকশন 230 নামের একটি আইন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের পোস্টের দায় থেকে সুরক্ষা দেয়। মামলার মূল অভিযোগ ছিল এটি মত প্রকাশের স্বাধীনতার বিষয় নয়, বরং পণ্যের ডিজাইনের সমস্যা। বাদীপক্ষ দাবি করে এই ডিজাইনগুলো ইচ্ছাকৃতভাবে ব্যবহারকারীদের আসক্ত করে তোলে। মামলার সময় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি সাক্ষ্য দেন। তারা দাবি করেন তাদের প্ল্যাটফর্মকে ক্লিনিক্যালি আসক্তিকর বলা ঠিক নয়। তরুণীটি আদালতে জানান তিনি ছোটবেলা থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেন এবং ধীরে ধীরে তা তার জীবনের বড় অংশ হয়ে ওঠে। তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনলাইনে কাটাতেন এবং নিজের ছবি এডিট করে পোস্ট করতেন, যা তার শরীর নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করে। সব মিলিয়ে এই রায় প্রযুক্তি শিল্পের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। যদি ভবিষ্যতে আরও এমন রায় আসে, তাহলে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে তাদের ব্যবসার মডেল ও ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।